মাদারীপুর থেকে আরিফ নামে এক ভদ্রলোক আমাকে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলছেন যে প্রচলিত কোনো বই পুস্তকে এই প্রশ্নগুলোর উত্তর তিনি পাচ্ছেন না। আমি যদি এই উত্তরগুলো দেই তাহলে তিনি খুশি হন। ঠিক আছে আরিফ, আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। প্রথম প্রশ্নটায় তিনি বলছেন ওয়াই ইজ বি গোয়িং টু, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার গোয়িং টু আ মডেল, ইট শুড বি আ প্রোগ্রেসিভ টেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ মি। ওকে আরিফ, আপনার ধারণাটা ঠিকই আছে। বি গোয়িং টু, ধরা যাক আমি একটি এক্সাম্পল দিচ্ছি, আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে এটা কিন্তু প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা ঠিকই আছে, তবে এটা দিয়ে কী বোঝানো হচ্ছে আমি যদি একটু গভীরে প্রবেশ করি তাহলে টেন্সের ভিডিওগুলোতে যদি আমার টেন্সের ভিডিওগুলো দেখেন তাহলে সেখানে দেখবেন প্রথমে আমি আলোচনা করেছিলাম টেন্স কিন্তু ইংলিশে মূলত দুই প্রকার, বাংলাতে টেন্স হচ্ছে তিন প্রকার। সেজন্য আমরা ইংলিশটার সাথে বাংলাটার একটা সিমিলারিটিস করে ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করি যাতে সহজ হয়। আসলে কিন্তু ইংলিশে ফিউচার টেন্স বলতে কোনো কিছু নাই। টেন্স হচ্ছে দুই প্রকার, প্রেজেন্ট টেন্স আর হচ্ছে পাস্ট টেন্স। এখন ফিউচারিটি তো আছে, মানে ফিউচার টাইম তো আছে। ফিউচার টাইমটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ফিউচার টাইমটাকে আমরা বিভিন্ন বিষয় দিয়ে প্রকাশ করি। যেমন ধরেন সাধারণত মডেল দিয়ে প্রকাশ করি। এর মধ্যে কমন একটা মডেল হচ্ছে উইল। শুধুমাত্র উইল দিয়েই কিন্তু আমরা ফিউচার প্রকাশ করি না, এর সাথে মে আছে, তারপরে হলো মাস্ট আছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েও কিন্তু আমরা ফিউচারিটি বুঝাই। যেমন ধরেন টুমরো ইজ সানডে, তাহলে এখানে যে বললাম টুমরো ইজ সানডে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আগামীকালকে হলো সানডে। এটা কিন্তু এখনও আসে নাই, তার মানে ফিউচারিটি বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ফিউচারিটি বোঝানো হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও কিন্তু ফিউচারিটি বোঝানো হয়। যেমন ধরুন আই এম কামিং টু ইয়োর পার্টি, আমি তোমার প্রোগ্রামে আসছি বা পার্টিতে আসছি, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝানো হচ্ছে কি? ফিউচারিটি। সুতরাং আমি যদি বলি আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কিন্তু বি গোয়িং টু দিয়ে ফিউচারিটিকেই বোঝানো হচ্ছে। সুতরাং এটাকে আমরা মডেল হিসেবে ধরতে পারি। যদি আমি বলি আই উইল ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব, আর আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা প্রায় সিমিলার অর্থ দেয়, তবে গোয়িং টু দিয়ে জোর দেওয়া বোঝানো হয় আরও, মানে উইলের থেকে আরও বেশি জোর দেওয়া অর্থে আমরা গোয়িং টু ব্যবহার করে থাকি। ভয়েসের যে আলোচনাটা আমি করেছিলাম সেখানে কিন্তু একটা রুলও ছিল, সেখানে আমি আলোচনা করেছিলাম, মূলত এটা আমার আলোচনা ছিল না, আলোচনাটা আমি নিয়েছিলাম কেমব্রিজ ডিকশনারি থেকে। সেখানে বলা হয়েছিল আদার ওয়ার্ডস উইথ মডেল মিনিংস, অর্থাৎ কেমব্রিজ ডিকশনারি এখানে বলছে যে কোর মডেল হচ্ছে 9টা, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, মাস্ট, উইল, উড, মাস্ট। এই 9টা হচ্ছে মূলত মডেল। এর বাইরে কিছু সেমি মডেল আছে। সেমি মডেল মানে হাফ মডেল, মানে এগুলো মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অন্যত্রও ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন ডেয়ার, নিড, অট টু, ইউজ টু ইত্যাদি। আর এখানে কিছু আরও শব্দ আছে যেগুলো মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে, আদার ভার্বস উইথ মডেল মিনিংস, অর্থাৎ মডেলের মতো ব্যবহৃত হয়। যেমন ধরুন বি টু, তারপরে হচ্ছে বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে এম টু ইজ টু, আর টু ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু অথবা হ্যাভ গট টু, যে কোনোটাই হতে পারে। তারপরে হচ্ছে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি হতে পারে। বি গোয়িং টু মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, যে কোনোটা হতে পারে বি মানে, তারপরে বি এইবল টু। তা এগুলো মূলত মডেল নয়, কিন্তু এগুলো মডেলের মতো মিনিং দেয়। ফলে এই বি গোয়িং টু এটাকে মডেল হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। কেন? কারণ এটা মডেলের মতো মিনিং দিচ্ছে। আমি যদি বলি আই উইল গো টু মাদারীপুর, মানে আমি মাদারীপুর যাব, আর আমি যদি বলি ইয়েস আই এম গোয়িং টু মাদারীপুর, হ্যাঁ আমি মাদারীপুর যাচ্ছি, মানে কি? মাদারীপুর যাচ্ছি মানে হ্যাঁ আমি আসছি, মানে ফিউচারিটি প্রকাশ করে। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন। বি গোয়িং টু কী কারণে মডেল হিসেবে ধরা হয়? কারণ ফিউচার টেন্স বলতে আসলে কিছু নাই। ফিউচারিটি প্রকাশ করার জন্য প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সহযোগিতা নেওয়া হয়। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স দিয়ে যেটাকে ফিউচারিটি বোঝাচ্ছে সেক্ষেত্রে সেগুলোকে মডেল হিসেবে কনসিডার করা যায়। আরিফের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আরিফ ওকড 10 মাইলস প্যাসিভ, মানে এটার প্যাসিভ কি হবে? ওকে, আমি দুইটা ওয়েবসাইটে দেখলাম যে তারা করছেন এভাবে করে 10 মাইলস ওয়ার ওকড বাই আরিফ। ওখানে অবশ্য আরিফ নাই, ওখানে হি দিয়ে করেছে। একই কথা হলো 10 মাইলস ওয়ার ওকড বাই হিম, এভাবে করে করছে। তো যাই হোক, এই আনসারটা আমার মোটেও পছন্দ হয় নাই। আসলে এই আনসারটা হবে না। প্রথম কথা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো
যেগুলো সকর্মক নয়, সেই ধরনের যে ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব, যেটার মধ্যে অবজেক্ট থাকে না, সে ধরনের ভার্বযুক্ত সেন্টেন্সের প্যাসিভ হয় না। আরও আছে স্টেট ভার্ব, তারপরে লিঙ্কিং ভার্ব, এগুলো থাকলেও প্যাসিভ হয় না। তাহলে এখানে যেটা আরিফ ওকড 10 মাইলস, এখানে যদি আমরা প্রশ্ন করি হোয়াট, আরিফ ওক হোয়াট, উত্তর আসে না। আরিফ ওক হোম, উত্তর আসে না। তার মানে এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে 10 মাইলস এটা কি? 10 মাইলস এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। আপনারা হয়তো বলতে পারেন 10 মাইলস এটা তো নাউন, নাউনটা অ্যাডভার্ব কী করে হয়? নাউনও অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। পার্সোনাল স্পিচের উপর অনেক আলোচনা আমার আছে, আপনার ইচ্ছেগুলো দেখতে পারেন, যে একই ওয়ার্ড ডিফারেন্টলি বসতে পারে। এখন আসুন 10 মাইলস এখানে কি? 10 মাইলস হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি প্রশ্ন করি যে হাউ লং, মানে কতটুকু জায়গা সে অতিক্রম করেছে, তাহলে উত্তর আসে 10 মাইলস। তার মানে এটা হলো অ্যাডভার্ব। সুতরাং এখানে কোনো অবজেক্ট নাই, সুতরাং এটার কোনো প্যাসিভ করা যাবে না। আরেকভাবে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ডুয়ার মানে যে কাজটা করে সেটা হলো সাবজেক্ট হয়, আর ডুই যেটা হলো সেই কাজটাকে ভোগ করে বা সহ্য করে বা যাকে কিছু করা হয় সেটা হচ্ছে ডুই। এই ডুইটা হলো অবজেক্ট। তো যদি প্যাসিভ করতে হয় তাহলে সেই ডুইটাকে সাবজেক্ট বানাতে হবে। যেমন ধরুন আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমি কাজটা করি, আর দ্য ওয়ার্ক, এই দ্য ওয়ার্ক এটা হচ্ছে কাজটাকে সহ্য করে। আমি যেটা করি, করার কাজটাকে ভোগ করে বা সহ্য করে, বা করার কাজটা করা হয় কাকে? ওয়ার্ককে। এখন ওয়ার্ক এইটা হলো ডুই, ডুইটা যখন সাবজেক্ট হবে, যেমন ধরুন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এইখানে এই যে কাজটি করা হলো এটা কাকে করা হয়েছে? দ্য ওয়ার্ক, অর্থাৎ করার কাজটা ভোগ করেছে কে? দ্য ওয়ার্ক। তাহলে আমরা যদি সেই একইভাবে ডুয়ার এবং ডুই এখানে খুঁজি, তাহলে কিন্তু 10 মাইলস যে জায়গাটা, সেটাকে কিন্তু আপনি কিছুই করেন নাই, তার সাথে আপনার কোনো কিছুই কোনো সম্পর্ক নাই। মানে আপনি যে হেঁটেছেন, হাঁটার কাজটা কিন্তু পথটা আপনারই করে নাই, সহ্য করে নাই, বা পথটা কিন্তু ভোগ করে নাই এই কাজটা, ফলে এটার কোনো প্যাসিভ হবে না। তৃতীয় প্রশ্নটা করছেন, UNSS ইজ আ ল্যাঙ্গুয়েজ স্কুল, প্যাসিভ, মানে এটার প্যাসিভ কী হবে? একই জিনিস লিঙ্কিং ভার্ব, যেমন ধরুন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে ফিল, সিম, টেস্ট, এগুলোর কোনো প্যাসিভ হয় না, কারণ লিঙ্কিং ভার্বের কোনো প্যাসিভ করা যায় না। কেন যায় না? কারণ বলেছে আগেই যে এগুলোতে ডুই পাওয়া যায় না। আর সব ধরনের বাক্যেরই কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না, আর সব ধরনের বাক্যই আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা যায় না। কোনো কোনো বাক্য আছে যেগুলো সবসময় অ্যাক্টিভে ব্যবহৃত হবে, কোনো কোনো বাক্য আছে যেগুলো সবসময় প্যাসিভে ব্যবহৃত হবে। আবার অনেক বাক্যই বা ম্যাক্সিমাম বাক্যই আমরা ট্রান্সফর্ম করতে পারি, তবে ট্রান্সফর্ম করার আগে বুঝে শুনে করতে হবে কোনটাকে করা যায় কোনটাকে করা যায় না। 4 নম্বর প্রশ্নটা করছেন, ডোন্ট টক উইথ মি, প্যাসিভ, মানে এটার প্যাসিভ কি হবে? একই জিনিস, এখানে কোনো অবজেক্ট নাই, সুতরাং এই বাক্যটারও কোনো প্যাসিভ করা যাবে না। ডোন্ট টক এটাই হলো ভার্ব, টক এটা হলো ভার্ব। উইথ মি, উইথ হচ্ছে প্রেপোজিশন, এরপরে আছে মি, তাহলে বলতে পারি প্রেপোজিশনাল ফ্রেজ উইথ মি। এই প্রেপোজিশনাল ফ্রেজ আনচেঞ্জড হয়, যেহেতু আমাদের এখানে কোনো অবজেক্ট নাই সেহেতু এখানে কোনো প্যাসিভ করা যাবে না। যদিও ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ হয়, কিন্তু সব ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ হয় না। 5 নম্বর প্রশ্নটা করছেন, দ্য টুরিস্ট আর প্লিজড উইথ দেম, এটার প্যাসিভ কি হবে? একই জিনিস, এখানেও এটার কোনো প্যাসিভ হবে না, কারণ এখানে প্লিজ শব্দটা ভার্ব নয়, প্লিজ শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কি করে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ? খুব সহজে বুঝতে পারি, এটার আগে যদি আপনি ভ্যারি বসান, টুরিস্ট আর ভ্যারি প্লিজড উইথ দেম, তাহলে এটা অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং যেখানে ভ্যারি বসালে অর্থ প্রকাশ করতে পারে, সেখানে এটার হবে না, ভার্ব হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে প্লিজ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, এটা একটি অ্যাক্টিভ বাক্য। ওকে, এটার আর কোনো প্যাসিভ করা যাবে না। প্যাসিভ না করার কারণটা হচ্ছে এখানে যে অক্সিলারি ভার্ব যেটা আর, এটাই এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। সুতরাং প্লিজড এখানে ভার্ব নয়, প্লিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটাই হচ্ছে এখানে মেইন ভার্ব, তার মানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হলে তার কোনো প্যাসিভ হয় না। 6 নম্বর প্রশ্নটা করেছেন, আই হ্যাভ আ স্টুডেন্ট, প্যাসিভ। এটা একটা স্টেট ভার্ব। স্টেট ভার্ব কি? যার শুধু অবস্থান আছে, যা দিয়ে কোনো কাজকর্ম করা বোঝায় না। আমি যদি বলি আই হ্যাভ আ পেন, এটা দিয়ে কোনো কাজ করা বোঝায় না। আম এ স্টুডেন্ট বা আম এ টিচার, এখানে টিচার বা স্টুডেন্ট এটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না। আই এম টেকিং আ ক্লাস, তার মানে এখানে আমি কাজ করছি। কিন্তু আমি যখন বলি আমার টিচার, আমার স্টুডেন্ট, আই হ্যাভ আ স্টুডেন্ট, অথবা আই হ্যাভ স্টুডেন্টস, অথবা আই হ্যাভ আ পেন, এগুলো দিয়ে কোনো
কাজ করা বোঝায় না, শুধু স্টেট বোঝানো হয়, একটা অবস্থান বোঝানো হয়। আমাদের যখন ভার্বের সংজ্ঞা শেখানো হয়, ভার্বের সংজ্ঞাটাই ভুলভাবে শেখানো হয়। বলা হয় কি, যা দ্বারা কোনো কিছু করা যাওয়া খাওয়া দাওয়া বোঝানো হয় তাকে ভার্ব বলে। আসলে কিন্তু তা নয়। ভার্ব মানে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে ডুইং ওয়ার্ড আর একটা হচ্ছে স্টেট ওয়ার্ড। মানে ডুইং ওয়ার্ড মানে করা যাওয়া খাওয়া দাওয়া ওইটা, আর স্টেট ওয়ার্ড এই কথাটা আমাদের বই পুস্তক লেখে না, বা এটা আমাদের শিক্ষকরাও প্রাথমিকভাবে উচ্চারণই করেন না, ফলে আমাদের এই প্রবলেমগুলো হয়। তার মানে স্টেট ভার্ব যেগুলো, এগুলোর কোনো প্যাসিভ হয় না, সুতরাং এটারও কোনো প্যাসিভ হবে না। 7 নম্বর প্রশ্নটা করছেন, আই এম গুড অ্যান্ড ব্যাড, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? আই এম গুড অ্যান্ড ব্যাড এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এখানে ক্লজ আছে একটা। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, বা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যদি আরও স্পেসিফিক্যালি বলি। তাহলে অ্যান্ডটা কি? অ্যান্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয় বটে, তবে এখানে অ্যান্ড দিয়ে কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করা হয় নাই। কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে সেখানে দুইটা ক্লজ থাকতে হবে অন্তত পক্ষে, এবং সেখানে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতে হবে। আমরা সংক্ষেপে বলতে পারি ফ্যান বয়েস থাকতে হবে। ফ্যান বয়েস কি? এফ ফর ফর, এ ফর অ্যান্ড, বি ফ্যান মানে অ্যান্ড ফর নর, তারপরে ফ্যান বয়েজ, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো, মানে ফ্যান বয়েজ থাকতে হবে। তাহলে এখানে ফ্যান বয়েজ আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করা হয়নি। গুড, তারপরে কিন্তু আরেকটা ক্লজ নাই, আছে হলো শুধু একটা অ্যাডজেক্টিভ ব্যাড, একটা দুটো অ্যাডজেক্টিভ এখানে যুক্ত হলো গুড অ্যান্ড ব্যাড। তার মানে এখানে কিন্তু দুইটা ক্লজ নাই, সুতরাং এইটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স ভাবার কোনো কারণ নাই। 8 নম্বর প্রশ্নটা করেছেন, আই এম গুড অ্যান্ড ব্যাড, এটার কমপ্লেক্স কি হবে? এটার কমপ্লেক্স করলে করা যায়, কিন্তু কমপ্লেক্স করলে সেটা মানে শুনতে ভালো হবে বা করা যাবে তা কিন্তু নয়। আমি এখানে বলতে পারি ইট ইজ আই হু অ্যাম গুড অ্যান্ড ব্যাড, কমপ্লেক্স হয়ে গেল। কিন্তু এভাবে করে কি আমরা কখনো বলি নাকি? আমরা আই এম গুড অ্যান্ড ব্যাড এরকম, এটাই ভালো লাগছে। তারপরে যদি আপনি আয়ের উপরে জোর দিতে চান তাহলে সেভাবে করে করতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না, তবে এটা বেশি শ্রুতিমধুর। আরেকটা কথা বলি, আমাদের এই ট্রান্সফরমেশন যেটা মানে সিম্পল থাকলে কমপ্লেক্স, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড ইত্যাদি, এগুলো ট্রান্সফরমেশনগুলো শেখানো হয়, বা অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, এই যে বা প্যাসিভ থাকলে অ্যাক্টিভ, ট্রান্সফরমেশনগুলো শেখানো হয়। ট্রান্সফরমেশনগুলো আসলে কোথাও দরকার বা কোথায় দরকার সেগুলো আমাদেরকে শেখানো হয় না। অর্থাৎ ভাষায় কিন্তু দুইটাই দরকার। আপনার কখনো নম্রভাবে কথা বলা দরকার, কখনো আপনার খুব চোটে কথা বলা দরকার, কখনো রাগ দেখানো দরকার, কখনো ইমোশন দেখানো দরকার, সবই দরকার। যেগুলো দরকার সেগুলো সেখানে ব্যবহার করতে হবে। কিন্তু এই রাগের সফট ফর্ম সবসময় করা যাবে, বা সবগুলো সফট ফর্মের রাগই ফর্ম করা যাবে, বা সবগুলো ক্যাজুয়াল জিনিসের ফর্মাল জিনিস করা যাবে, বা ফর্মালের ক্যাজুয়াল সব ভার্জন করা যাবে, তা কিন্তু নয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি আমাদের মাথায় রাখতে হবে, যেটা যেখানে সুন্দর। মানে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তাহলে আপনাকে ওইটাই জানতে হবে কোথায় কোন ধরনের বাক্য ব্যবহার করতে হয়। মানে সিম্পলেরও দরকার আছে, কমপ্লেক্সেরও দরকার আছে, কম্পাউন্ডেরও দরকার আছে, যেটা যেখানে ন্যাচারাল। প্রশ্ন হচ্ছে ন্যাচারাল কোনটা কোথায় আমি বুঝবো কী করে? এই জন্য কান পরিষ্কার করতে হবে, আপনাকে ইংরেজি শুনতে হবে। বলা হয় যে তানসেন হওয়ার আগে কানসেন হন। কানসেন মানে আপনাকে ভালো মিউজিক শুনতে হবে, তাহলেই আপনি ভালো মিউজিশিয়ান হতে পারবেন। অনুরূপভাবে ইংরেজি শিখতে চাইলে আপনাকে বেশি বেশি করে ইংরেজি শুনতে হবে। শুনলে আপনি অটোমেটিকলি ইংরেজি কেমন হয়, এটা শুনতে ভালো লাগে কোনটা, কোনটা খারাপ শোনা যায়, সেটা আপনি বুঝতে পারবেন। তো এখন আপনি হয়তো মন খারাপ করতে পারেন, স্যারের কাছে প্রশ্নগুলো পাঠালাম অনেক আশা করে, কিন্তু একটা প্রশ্নেরও ভালো কোনো জবাব পাওয়া গেল না। তিনি সবগুলোই বললেন যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, এই যে বললাম যে হবে না, এটা হচ্ছে এটার সঠিক জবাব। এর বাইরে যে যেটা বলতে চাইবে সেটাই ভুল হবে। সুতরাং সন্তুষ্ট করার জন্য ভুল জবাব দেওয়ার কোনো দরকার নেই। আর ওই যে গ্রামীণ একটা জোকস আছে না, যে উনি তো অনেক পণ্ডিত, আরেকজন বলছে যে না উনি কিছু জানে না। তো ঠিক আছে, প্রমাণ হোক। পরে আরেকজনকে সাথে নিয়ে যেয়ে বলে, আচ্ছা বলেন তো আই ডোন্ট নো এটার বাংলা কি হবে? উনি বললেন যে আমি জানি না। তখন সে ঢোল পিটাচ্ছে, যে দেখছো, বলছে যে আমি জানি না। তো যাই হোক, আমি যেগুলো বললাম এগুলো অথেন্টিক সোর্স থেকেই বলছি, মানে বেস্ট অফ মাই নলেজ। আর যদি এখানে আপনার কোনো বা কারোর কোনো আর্গুমেন্ট থাকে তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, সরাসরিও কথা বলতে পারেন, যে আপনি তো এইভাবে বলেছিলেন, আমি তো এখানে এরকম দেখেছি, কোনো ব্যাপার না। তো যাই হোক আরিফ, আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন।
আর যারা দেখছেন তাদের জন্য একটি আবেদন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পারলে বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে করে আমার এখন তো রেগুলার আপলোড করছি ভিডিও, যাতে করে আমার ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যান।